সেখানে বাধা দেওয়ার কি আছে? যদি সকল সম্পদই তো জনগণের সম্পদ এবং সরকার শুধু এটাকে ম্যানেজ করেন আমাদের হয়ে, মানুষের হয়ে। সেখানে ঠিক মতো ম্যানেজ করছেন কিনা এটা তো আমরা দৃষ্টি দিতে চাই, এবং এই দৃষ্টিটা তো সাংবাদিকদের মাধ্যমে আমরা দিতে পারি। সব লোক তো গিয়ে আর ওখানে বসে সব টেবিল টেবিল ঘুরতে পারবে না। ওনাদের যদি কোনো কোনো কি ক্ষেত্রে কোনো অসুবিধা থাকে সেটা বলতে পারে স্পেসিফিক্যালি, যে এই জায়গাটা এই সময় আসবেন না, বা এখানে এটুক করতে পারবেন না। কিন্তু সাংবাদিক যেতে পারবে না, বা স্পেসিফিক্যালি বলতে পারতেন যে এই সময়টা আপনারা আসবেন, আমরা ব্রিফিং দেবো। ব্রিফিং দিতেই হবে তাদেরকে, তাদের বিষয়ে আমাদের জানতে চাই, দেশবাসী জানতে চায়। এখন ভয়াবহ একটা সংকটের মধ্যে, অর্থনৈতিক সংকটের চলছে, এবং সামনের দিকে একটা বড় ধরনের বিপজ্জনক অবস্থা সৃষ্টি হতে পারে। এখন আমাদের যেটা বলা হয় স্বাভাবিকভাবে থামস রুল, যে 3 মাসের আমদানি ব্যয়ের সমান যেন আমাদের রিজার্ভ থাকে। আমরা যতটুকু জানি যে আমদানি ব্যয় আগের তুলনায় অনেক কমিয়ে দেওয়া হয়েছে, 7-8 বিলিয়নের জায়গায় করা হয়েছে 4-5 বিলিয়ন ডলার। তারপরেও 15 বিলিয়ন ডলার এখন আমাদের নেই। আমাদের এখন 11 বিলিয়ন ডলারও আছে কিনা সন্দেহ, সত্যিকার অর্থে। তো এগুলো তো আমাদের জন্য একটা অশনি সংকেত যে দেশের টাকা নেই, এবং এটার কারণে যেটা হচ্ছে যে দেশের, এবং এটা প্রতিদিনই নিচে নেমে যাচ্ছে। যেহেতু ফাইন্যান্সিয়াল, যেটাকে বলা হয় অ্যাকাউন্টিং, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং মানে দেশে যত বিদেশি অর্থ আসে এবং দেশ থেকে যত বিদেশি অর্থ চলে যায়, এর মধ্যে শুধু দেশের আর্নিং ছাড়াও, তারপরেও দেখা যাচ্ছে যে আমাদের দেশে বিনিয়োগ আসছে না, এবং যা খরচ করছি আমরা, এত ইম্পোর্ট রেস্ট্রিকশনের পরে যা খরচ করছি তার চেয়ে অনেক বেশি খরচ করছি, যার থেকে কম আমাদের দেশে প্রবেশ করছে। কাজেই প্রতিদিনই আবার নিচের দিকে নেমে যাচ্ছে। এর কারণে ডলার নড়বড়ে হয়ে গেছে, টাকা নড়বড়ে হয়ে গেছে ডলারের এগেনস্টে। টাকার এখন ভ্যালু প্রতিদিনই কমছে, এবং এটা কমার সঙ্গে সঙ্গেই সব বাজারে একটা দ্রব্যমূল্য বাড়ছে, মূল্যস্ফীতি। সরকারি খরচ এক জায়গায় বলা হচ্ছে 10%, কোনো জায়গায় সরকারিভাবে বলা হচ্ছে 15%, বেসরকারিভাবে অনেক বেশি বলা হচ্ছে। তো মানুষের তো এগুলো কেন হচ্ছে, কি কষ্টে আমি পড়ছি, সামনে কি কষ্টে পড়বো, এগুলো তো মানুষের জানার অধিকার আছে, এবং মানে জানতে দিতে চান না। এর অন্যায় আমি মনে করি। এবং সামনের দিকে যে এই যে মূল্যস্ফীতি, এটা কোথায় গিয়ে ঠেকবে কেউ বলতে পারছে না। যেহেতু ডলার এখন প্রতিদিনই বাড়ছে, 117 না কত করা হয়েছে, এটা 124, 130, বাজারে টাকা দিয়ে পাওয়া যাচ্ছে না। এবং টাকা যে মানুষ এখানে বিনিয়োগ করবে এখানে এয়ারলাইন্স কোম্পানিগুলি, যেটা এখানে টিকিট বিক্রি করে, এবং তাদের টাকাটা তারা দেশে নিয়ে যাবে, এই জন্যই বিদেশি এয়ারলাইন্স কোম্পানি তারা এখানে টিকিট বিক্রি করে, সেই টাকাটা পর্যন্ত তারা তাদের দেশে নিতে পারছে না ডলারের অভাবে। তো বিনিয়োগ করবে কেন মানুষ, এখানে আসবে কেন, অন্য ইন্ডাস্ট্রি কি জন্য আসবে? তো এই জিনিসগুলো তো আমরা জানতে চাই, যে এই অবস্থার সৃষ্টি হলো কেন, কিভাবে এই ডলার এত রিজার্ভ, আমাদের 40-45 বিলিয়ন ডলার রিজার্ভ হঠাৎ করে একেবারে জিরো হয়ে গেল, কোথায় গেল এই ডলার, কেন গেল? এবং তার ফলে যে জনগণের কষ্ট, প্রতিদিন জিনিসপত্রের দাম বাড়ছে, এবং যেহেতু ইম্পোর্ট কমানোর চেষ্টা করা হচ্ছে, যেহেতু ইম্পোর্ট অনেক সময় করতেই পারছে না সরকার, টাকাই নেই। অনেক মিল ইন্ডাস্ট্রি পথে ঘুরছে টাকার অভাবে, কারণ মিল চালাতে পারছে না, আমার কাছে অনেকেই বলছে। তো এখানে মানুষের যখন মিল ফ্যাক্টরি চলে না, তখন সাধারণতভাবে চাকরি হারায় মানুষ, বা চাকরির সুযোগ থাকে না। যখন টাকার মাল কমে, সঙ্গে সঙ্গে বেতন কমে যায় মানুষের, আর সেই সঙ্গে সঙ্গে জিনিসের দাম বাড়তে থাকে। তো সেই কারণে মানুষের এই অসহনীয় একটা পরিবেশ থেকে মুক্তি চায়, কিন্তু আমরা সামনে কোনো মুক্তি দেখতে পাচ্ছি না।